জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোদ। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, আর বাংলাদেশকে ভালোবাসি বলেই প্রশ্ন করতে হবে ক্ষমতাকে। প্রশ্ন করে যাচ্ছি 2018 সালে রাজনীতি সিজন 1 এবং তারপরে রাজনীতি সিজন 2-তে প্রশ্ন করেছি তখনকার দায়িত্বে যারা ছিলেন, ক্ষমতায় যারা ছিলেন। এখনো প্রশ্ন করছি, প্রশ্ন করেই যাব রাজনীতি সিজন 3-তে। আর আজকের এই আয়োজনে আমাদের সঙ্গে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আমাদের সঙ্গে খুব অল্প সময়ের মধ্যেই যুক্ত হবেন ডক্টর তানজিবউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক। শফিকুল আলম, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, সাংবাদিক হিসেবে ডক্টর ইউনূসকে নিয়ে নিশ্চয়ই রিপোর্ট করেছেন, লিখেছেন। তিনি একজন সামাজিক উদ্যোক্তা, সমাজসেবক, নোবেল পুরস্কার বিজয়ী। আসলে তাকে অনেক বিশেষণে বিশেষায়িত করা যাবে, কিন্তু গত প্রায় 1 মাস হতে চলল তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, ক্ষমতায় আছেন বলা চলে। আপনি সাংবাদিক হিসেবে তার এই 1 মাসের ক্ষমতাকে যদি মূল্যায়ন করতেন, ধরে নিচ্ছি প্রশ্নের খাতিরে যে আপনি সাংবাদিক, তাকে সামনে পেয়েছেন, কি প্রশ্ন তুলতেন তার এই 1 মাসের ক্ষমতা নিয়ে? না, প্রশ্ন তোলার চেয়েও আমি মনে করি যে আমি দেখতাম যে উনি কতটুক ডেলিভার করলেন। যে এক্সপেকটেশনে একটা তো রেভলিউশন হলো, রেভলিউশনের পরে উনি এসছেন, রেভলিউশনের এক্সপেকটেশনটা উনি কতটুক মানুষকে ডেলিভার দিচ্ছেন। আমি মনে করলাম হি ডিড অ্যান এক্সিলেন্ট জব। আমি মানে যেই ধরনের প্রত্যাশা স্টুডেন্টরা বা তরুণরা বা ছাত্র জনতার বিপ্লব থেকে যে প্রত্যাশাটা তৈরি হয়েছে, মূল প্রত্যাশাটা কি, যে রাষ্ট্র মেরামত করতে হবে। রাষ্ট্র গত 15 বছর একটা খুবই ব্রুটাল একটা ডিক্টেটরশিপের কাছে চলে গিয়েছিল। তারা আপনার কোনো সিভিল লিবার্টিস ছিল না। আপনি ভোট জেনারেশন অফ ইয়াং ছেলে বড় হচ্ছে, ভোট দিতে পারছে না। এই সমস্তগুলোকে শেষ করে যেই রেভলিউশন হলো, সেই রেভলিউশনের প্রত্যাশাটা হচ্ছে যে এই গভর্নমেন্ট প্রফেসর ইউনূসের নেতৃত্বে রিয়াল ডেলিভার দিবে এবং সেই অনুযায়ী কাজ হচ্ছে। 1 মাসে আমি তো মনে করি যে মোর দেন এনাফ আমাদের অ্যাচিভ হয়েছে। জি, ডক্টর ইউনূসকে দূর থেকে দেখেছেন, রিপোর্ট করেছেন, এখন একই কার্যালয়ে আপনারা খুব ক্লোজলি নিবিড়ভাবে কাজ করছেন। কাজ থেকে কেমন দেখছেন? এটা ব্রিলিয়ান্ট, এটা একটা বড় জিনিস আমার পাওয়ার মধ্যে। আমরা যারা পাবলিক ফিগারকে দেখি, যেমন ধরেন আপনি একটা মোহাম্মদ আলীকে আপনি দেখলেন, ঠিক আছে, মোহাম্মদ আলী বাইরের থেকে মনে হচ্ছে যে মোহাম্মদ আলী একটা ব্রিলিয়ান্ট একটা বক্সার, সে একটা স্টার, সে সেলিব্রিটি এবং সে খুব ইনস্ট্যান্টলি কবিতা বানাচ্ছে। হ্যাঁ, হিপ হপ গানের শুরু তার হচ্ছে। কিন্তু আপনি কিন্তু যখন তাকে কাছে এসে দেখেন, সেই লোকটা কি আপনার ওই এক্সপেক্ট, কেন তাকে তো কেয়ারফুলি অনেক ক্ষেত্রে হয় কি পিআর মেশিনারি তাকে তৈরি করে। হ্যাঁ, মানে গ্লোবাল সেলিব্রিটিদের ক্ষেত্রে একটা পিআর খুব কেয়ারফুলি ক্রাফটিং করে। তো এইখানে এসে আমি যেটা দেখলাম যে মানে আপনি কল্পনা করতে পারেন না কতটা কর্মঠ একটা লোক আপনার। মানে এটা আমি এপিতে যখন ছিলাম, তা এখন এসে আমার মনে হচ্ছে যে মানে কি, মানে সারাটা দিন উনি খাটতেছেন। ওনার বয়স 84 বছর বয়স। আমি যদি আপনাকে দেখাতে পারতাম যে দিন শুরু শেষ হয় কখন, ছোট একটু করে জানতে চাই। আমার আজকে যেমন ধরেন, আজকে আমরা কালকে একটা স্পিচ নিয়ে কাজ করলাম। উনি আমাকে সকাল ঠিক 7টা বাজার আগেই আমার স্পিচে কিছু এইভাবে এইটা এরকম করা যায় কিনা, 7টার থেকে আমি ওনার সাথে স্পিচ নিয়ে কাজ করতেছি। আমি এসে পড়লাম অফিসে, যে স্পিচটা পেয়েছি আমরা এটা নিয়ে কাজ করতেছি। তারপরে উনি এর মধ্যেই উনি কারোর সাথে মিটিং করছেন। মিটিং করার পরে উনি ঠিক 11টার দিকে গেলেন হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশনে গেলেন। ওইখানে আমাদের যে 3 বাহিনীর প্রধানদের সাথে মিটিং করলেন। মিটিং করে এসে উনি জাস্ট একটু সময় পেয়েছেন
মানে লাঞ্চের জন্য, তারপরে আবার ক্যাবিনেটের ম্যারাথন মিটিং 3টার থেকে ধরেন প্রায় 5:30 পর্যন্ত। এই মিটিংয়ে আপনার প্রথমে তো ফর্মাল পার্টটা হলো, তারপরে আবার আমরা আসলাম যমুনাতে, ওইখানেও এসে দেখা যাচ্ছে যে ইনফর্মালি অনেকের সাথে কথা বলতেছেন। হ্যাঁ, এবং হয়তো এখন আমি যদি মোবাইল ফোন খুলি দেখবে যে আমার হয়তো বা 2-3টা উনি মেসেজ পাঠিয়েছেন যে এটা কি করা যায়, এটা কি হচ্ছে তুমি একটু উনি দেখো। পুরো বাংলাদেশের দায়িত্বে, কাজেই খুব স্বাভাবিকভাবে তিনি খুব ব্যস্ত থাকবেন। প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টার কার্যালয় কি আপনি মনে করেন যে সঠিক পথে আছে? কেননা আইন শৃঙ্খলা পরিস্থিতি মানুষের আস্থায় এসেছে পুরোপুরি, এটা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছে, এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব বা বিরক্তি লক্ষ্য করতে পারি আমরা। আইন শৃঙ্খলা ঠিকঠাক করার কাজটা কি যেই গতিতে হওয়ার কথা ছিল সেই গতিতে হচ্ছে? যদি হয়ে থাকে তো হলো, তাহলে প্রশ্নগুলো কেন উঠছে? আর যদি হয়ে না থাকে তাহলে কেন ধীর গতিতে হচ্ছে? না, আপনার দেখতে হবে যে এই যে পুলিশ বাংলাদেশে আইন শৃঙ্খলা দেখে কে, প্রথম দায়িত্ব পুলিশের মোরাল তো খুবই লো। পুলিশকে ডিক্টেটরশিপ দাঁড় করিয়ে দিয়েছে জনগণের এগেনস্টে। আপনি দেখবেন যে পুলিশ কি করছে, ইভেন যেদিন 5 তারিখে শেখ হাসিনা পালালেন সেদিনও পুলিশ জানে না যে শেখ হাসিনা পালাচ্ছে না। দেখা যাচ্ছে যে প্রচুর লোকে অনেকে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু আপনার 5 তারিখে যদি আমার মনে হয় আমি আপনাদের একজন সাংবাদিকের সাথেও এটা নিয়ে কথা বলছি, তাহলে কি পুলিশের তো কোনো ক্রেডিবিলিটি নাই। সেই পুলিশের তারপরে 5 থেকে 8 তারিখ পর্যন্ত কোনো গভর্নমেন্ট ছিল না। তারপরে পুলিশ, এরপরে যেটা হয়েছে যে ওদের যে পুলিশ অ্যাসোসিয়েশনের থেকে যে এই স্টেটমেন্ট দিয়েছিল, প্রায় 450 থানাতে অ্যাটাক হয়েছে কেন তারা জনগণের বিরুদ্ধে একটা ব্রুটাল একটা ডিক্টেটরশিপের হয়ে তারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তো সেই জায়গা থেকে পুলিশকে আবার ফিরিয়ে আনা ল অ্যান্ড অর্ডারের, এটা তো আমি তো মনে করি তো তার অ্যামেজিং একটা কাজ হয়েছে, যে তাদেরকে কনফিডেন্সটা ফিরিয়ে দেওয়া তারা, এবং তাদেরকে বলা হয়েছে যে যারা টপ লেভেলে যারা এই ম্যাসাকারের সাথে জড়িত তাদেরকেই বিচারের আওতায় আনবে, অন্যান্যরা যাতে তারা তাদের ডিউটি শুরু করে। এবং আপনি দেখেছেন আমাদের ছাত্রছাত্রীরা যখন দেখলো যে ট্রাফিক পুলিশ নেই, তারা এসে ট্রাফিক পুলিশের হাত দেয়। এটা বাংলাদেশের হিস্ট্রিতে এরকম ঘটে নাই। তো সেই জায়গা থেকে পুলিশকে তার কনফিডেন্স ফিরিয়ে 1 মাসের মধ্যে তাদেরকে আবার ডিউটিতে ফেরানো খুবই কষ্টসাধ্য একটা কাজ, কেননা তার তো মোরাল বলে কিছু নাই। নরমাল সিচুয়েশনে আসতে তো সেই জায়গাটায় নরমালের জায়গায় আমার তো মনে হয় যে উই আর প্রিটি মাচ দেয়ার, ওই জায়গাতে আসছি আমরা। কিন্তু অনেকেই যেটা অভিযোগ করে থাকেন যারা পথঘাটে চলেন, আগের চেয়ে জ্যাম কিছুটা বেড়েছে। যখন শিক্ষার্থীরা ছিল রাস্তাঘাট মোটামুটি ঠিকই ছিল, সেই রকম যানজট ছিল না। কিন্তু এখন অনেক জায়গায় ট্রাফিক পুলিশকে দেখা যায় যে আসলে দায়িত্ব তারা পালন করছে, মানে এক ধরনের ভীতি তাদের মধ্যে মনে হয় কাজ করে। সেইটা কষ্টটা লাঘব করা যায় কি করে? এইটা আমার মনে হয় তো সেই জায়গা থেকে উত্তরণ হচ্ছে। এটা তো দিনকে দিন যাবে। পুলিশ আমরাও চাই যে পুলিশের এক ধরনের রিফর্ম আসুক, পুলিশ জনগণের বন্ধু হোক, এবং তাদের সেই কনফিডেন্সটা যে এই জায়গাটায় মানে ক্ষত তৈরি হয়েছে সেই জায়গাটা সারুক, আমরা এটা চাই। এবং এটা ইভেনচুয়ালি আপনি দেখবেন যে পুলিশ, আমার তো মনে হয় যে এই সেপ্টেম্বর নাগাদই পুলিশ তার সমস্ত জায়গায় ইয়ে করে। আর একটা জিনিস হচ্ছে যে পুলিশের প্রচুর যেগুলো দিয়ে ওরা পেট্রোল দিত, পেট্রোল ভ্যান, হ্যাঁ, যেটা দিয়ে ওরা টহল দিত, ওগুলোও তো অনেক পুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক না? জনগণকে যখন আপনি প্রতিদ্বন্দ্বী যেভাবে গুলিগুলো প্রতিপক্ষ ভাবেন সেই জায়গাটার থেকে, তো সেই জায়গায় আমার মনে হয় যে পুলিশকে তার জায়গায় তার কনফিডেন্সকে ফিরিয়ে দেওয়া, এবং তাকে ইন্ডিপেন্ডেন্টলি, সে যখন দেখবে যে না সেই ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছে, আমি শিওর এটা এমন কিছু। আইন শৃঙ্খলা নিয়ে যে প্রশ্নটা আপনাকে করেছি, আপনি বলেছেন যে পুলিশ আসলে এখনো 100% কনফিডেন্ট না, তাদের কনফিডেন্স ফিরে পেতে, তাদের আগের কনফিডেন্সটা একটু লো, আগের আত্মবিশ্বাস ফিরে পেতে কিছুটা সময় লাগবে। সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের কোনো রোড ম্যাপ আছে। কিন্তু দেখেন, এটার সাথে তো পুলিশ আসলে জড়িত না। আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পর অনেক সাজাপ্রাপ্ত আসামি, আমি নাম বলতে পারবো, যাদের নাম শীর্ষ সন্ত্রাসীর তালিকায় আছে, তাদের তড়িঘড়ি করে ছেড়ে দেওয়া হয়েছে, তারা জামিনে বের হয়ে গেছেন। জনমনে অনেক প্রশ্ন, সেটা কেন? না, এটা যদি আপনি রুল অফ ল দেখেন, হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যেটা শুনতে পাচ্ছি যে অনেকের হয়তো আগেই তাদের কি যেন বেলটা পেন্ডিং ছিল, বেল অর্ডার হয়ে রয়েছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি আগে যেটা কি হতো যে আপনি উপরের থেকে বলতো যে না ওই বেলটা আপনি
দিতে পারবেন না। এটা আমি বলবো যে বাংলাদেশের যে রুল অফ ল বা জুডিশিয়ারিকে কোনোদিন সেইভাবে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে দেওয়া হয়নি। জি, সেই ইন্ডিপেন্ডেন্টলি এখন কাজ করার তাগিদে হয়তো বা এটা দিচ্ছে, বাট এমন না যে একজন বেল পেলেন যে তাকে আমরা মানে তাকে আইনের বাইরে সে চলে গেল, তা কিন্তু না। জি, কিন্তু এর আগে আমরা দেখেছি এই শীর্ষ সন্ত্রাসী তালিকায় তো 23 জনের নাম, 23 জনের মধ্যে একজন জামিন পেয়েছিল, তিনি পালিয়ে ভারতে চলে গিয়েছেন, পরে তাকে আর পাওয়া যায়নি। কাজেই 1 মাসের মধ্যে পর এত তড়িঘড়ি করে 23 জনের মধ্যে এত দ্রুত জামিন পেয়ে গেল, সেটা কি আসলে কোনো সন্দেহের উদ্রেক, যদি কেউ মানে কারো যদি সন্দেহ হয়, সন্দেহ করাটা কি আসলে এটার পুরোপুরি আমার মনে হয় উত্তরটা দিতে পারবেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আমরা চাই বাংলাদেশে একটা ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ফ্লারিশ করুক, তারা তাদের মতো যেন মানে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স ছাড়া তারা একটা ডিসিশন নিতে পারে এবং তারা একটা মেরিট বুঝে যে এই লোকটা কি, আমি ওটা দেখবো না, কিন্তু কেসটার মেরিট কি সেই অনুযায়ী যাতে সে ডেলিভার দিতে পারে, তার জাজমেন্টটা দিতে পারে, আমরা এটা চাই। এবং এটার আলোকে সামনে অনেক কাজ দেখবেন, হয়তো একটা জুডিশিয়াল কমিশন হবে এবং অনেক ধরনের কাজ হবে। এটা বাংলাদেশে আপনার মনে আছে কিনা 2007-08-এ খুব বড় রকমের একটা মানে আন্দোলনই বলবো বা সিভিল সোসাইটির থেকে রব উঠেছিল যে আমরা এক্সিকিউটিভ থেকে জুডিশিয়ারিকে যদি আমরা সেপারেট করে দেই তাহলে জুডিশিয়ারি উইল বি ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্ট। তো সেটা কি হয়েছে? জুডিশিয়ারিতে ওনার পকেটের শাড়ির আঁচলে বাঁধা ছিল, ঠিক না? আপনি দেখেন একটা দেশের একটা চিফ জাস্টিসের তাকে একটা সিকিউরিটি এজেন্সির লোকরা যে তাকে থাপ্পড় দিয়ে তাকে দেশের বাইরে, আপনি যদি একটা দেশের চিফ জাস্টিসকে যদি আপনি তার যদি ইন্ডিপেন্ডেন্স না থাকে তাহলে বাংলাদেশের কোন জাজের ইন্ডিপেন্ডেন্স ছিল? আপনি আমারে বুঝান। কেউ কি বলতে পারবে যে না আমি ওই চিফ জাস্টিসকে যদি তারকে আমি বের করে দিতে পারি, দেশে করতে, তাহলে তো একটা লোয়ার কোর্টের জাজের তো কোনো ধরনের কোনো পাওয়ারই থাকার কথা না। তো সেই জায়গা থেকে আমরা জুডিশিয়ারি যাতে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে এবং প্রত্যেকটা কেস তারা যেন ইন্ডিপেন্ডেন্টলি তাদের মতো করে ভার্ডিক্ট দিতে পারে এবং এই যে আপনি যে কোশ্চেনটা করলেন সেটার উত্তরও যেন তারাই ভালোভাবে দিতে পারে, সেই জায়গাটায় আমরা পৌঁছতে চাই। জি, তার মানে আপনি বলছেন বিচার বিভাগ স্বাধীন এবং সেই জন্য গত 1 মাসের মধ্যে সুইডেন আসলাম, কলাবাগান ইমন, আব্বাস, টিটন, পিচ্চি হেলাল, ফ্রিডম রাসু, পিচ্চি হেলাল সবাই আমরা চাই একটা জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স আমরা চাই। আমরা চাই জুডিশিয়ারি তার ইন্ডিপেন্ডেন্টলি কাজ করুক এবং সেটার জন্য যে বটলনেকগুলো আছে সেটাও একটা রিফর্ম এজেন্ডার মধ্যে এটাও আছে। রিফর্মগুলো হয়তো সময় নিবে, বাট এইটা পুরোটাই আমি বলবো যে রাষ্ট্র মেরামতের একটা বড় জিনিস হচ্ছে আপনার জুডিশিয়ারিকে মেরামত করা। জি, আজ প্রধান উপদেষ্টা তার বার্তায় বলেছেন, যে বার্তাটি আপনি তৈরি করেছেন, আমি না, আমাদের সাহায্য করেছেন, আপনি বলেছেন মানে গণ অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে যে বার্তা আমরা পেলাম, আয়নাঘরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, খুব শীঘ্রই বলপূর্বক গুমের শিকার ভাই বোনদের কষ্ট ও যন্ত্রণা সম্পর্কে জানতে পারবো, এটা তিনি বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন তার বার্তায়। আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা তো আসলে দেখতে পেলাম না, আমরা সাংবাদিকরা যারা তারা তো শুরু থেকেই জানতে চাচ্ছিলাম, আয়নাঘর নিয়ে রিপোর্ট করার সুযোগ চাচ্ছিলাম, ঘরগুলো দেখতে কেমন করে সেখানে ছিল যারা এতদিন বন্দী ছিল, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হবে না? আপনারা এটা সিকিউরিটি এজেন্সিগুলোকে বলেন, জি, ও তাদের সাথে কথা বলেন, দেখেন এটা নিয়ে তারা কি বলেন। মানে প্রধান উপদেষ্টার যে বার্তাটি, সেই বার্তাটি আপনি জানেন তার বার্তা এটা ছিল অবশ্যই। জি, হ্যাঁ, জি, আয়নাঘরগুলো বন্ধ হয়ে গেছে। জি, কয়েকদিনের মধ্যেই ওই বার্তায় আরও যেটা ছিল, কয়েকদিনের মধ্যে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন প্রধান উপদেষ্টা, নিহত ও আহতদের মূল তালিকা তৈরি হয়ে গেছে। আজ ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস পূর্তি উপলক্ষে যে বার্তা দিয়েছেন, সেই বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন এই কথা। যমুনা টেলিভিশনের শুরু থেকেই একটা তালিকা করেছে 724 জনের, আমরা নাম পরিচয় সহ আমরা তালিকাটি পেয়েছি।
অন্তর্বর্তী সরকারের যে তালিকা সেটা কবে প্রকাশ হবে, সেটা আমরা কবে হাতে পাবো, এবং নিহত আহতদের পাশে ইতিমধ্যে সরকার একভাবে আছে, কিন্তু ভবিষ্যতেও কিভাবে থাকবে, মানে কোনো ধরনের ভাতা কি চালু হবে, এই ধরনের এটা কোনো আপনি পরিকল্পনা আছে? এটা নিয়ে উনি আগেও বলেছেন, এখনো আমরা বলছি, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন হচ্ছে, জি। খুব দ্রুতই ফাউন্ডেশনটা হবে, এবং ফাউন্ডেশনের আওতায় যেটা হবে যে যারা নিহতর পরিবার বা যারা আহত হয়েছেন তাদেরকে লুক আফটার করা হবে। এটা মূল কাজই হচ্ছে এটা। আর আপনি যেটা বললেন যে তালিকা। আপনারা হয়তো 724 বাট সরকারি যে ডেটাতে এগুলো আনা, এটা একটা কঠিন। কি, আমি নিজে তখন সাংবাদিক ছিলাম, কয়েকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি হাসপাতালে একটা লাশ গিয়েছে, ঠিক আছে, একজন মারা গেলেন, একজন শহীদের লাশ হাসপাতালে আসলো, হাসপাতালের রেজিস্ট্রির তার লাশটা আপনি কাউন্টে আনলেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি একটা ছেলে সাভারে, আমি একটা পরিবারের সাথে কথা বলেছি, সে দেখেছে যে তার উনি গার্মেন্ট ওয়ার্কারের ওয়াইফ, উনি বলছেন যে আমার হাজব্যান্ডকে ওরা গুলি করে মেরেছে, আমরা কি করেছি, আমরা হাসপাতালেই যাইনি। একটা হাসপাতালে সে টাচ করেছে, ওরা নেয় না যে না আপনার হাজব্যান্ড অলরেডি মারা গেছেন। উনি কিন্তু আর ভিতরে যান না, এটা রেজিস্ট্রেশনেই আসে নাই। উনি কি করেছেন, উনি লাশটা নিয়ে তার গ্রামের বাড়িতে যে দাফন করেছেন। যে এই লোকগুলোকে কাউন্ট করা কিন্তু টাফ, আপনাকে স্ট্যাবলিশ করতে হবে উনি কবে মারা গেছেন তার ইয়েটা, কারণ আপনার হসপিটাল রেজিস্ট্রিগুলো তো নয়, অনেক ক্ষেত্রে হসপিটাল রেজিস্ট্রিটাই চুরি হয়ে গেছে। হ্যাঁ, এবং আপনি যদি হিস্ট্রি জানেন, বাংলাদেশের পলিটিক্যাল ভায়োলেন্সের হিস্ট্রির ক্ষেত্রে ম্যান্ডেটটা হচ্ছে একটা লোক যদি মারা যায় তাহলে হচ্ছে যে পলিটিক্যাল ভায়োলেন্সের ক্ষেত্রে কোনো প্রাইভেট হসপিটাল সে যদি আসেও চিকিৎসা দিবে, কিন্তু তার লাশটা ইভেনচুয়ালি যেতে হবে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, বিকজ ওইখানে একমাত্র জায়গা যেখানে আপনি পোস্টমর্টেম করতে পারবেন, এছাড়া কোথাও পোস্টমর্টেম করতে পারবেন না। তো অনেকে করে কি পোস্টমর্টেমের জন্য, যে পোস্টমর্টেম একটা খুবই জিনিস, মানে এইখানে প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়, বিকজ আপনি পোস্টমর্টেম করতে যাবেন, তখন আপনাকে ওই পোস্টমর্টেমে যারা করবে তারা বলবে যে আপনি ওইটার জন্য যে ক্লিয়ারেন্স আপনার ওই স্থানীয় থানায়, যে থানার ওসির থেকে আপনার ক্লিয়ারেন্স নেই যে উনি এইখানে, এটা ওরা জানতে চাবে যে কিভাবে মারা গেছে। এই পুরো জিনিসটা হ্যাসেল অ্যাভয়েড করার জন্য অনেকে কি করে, হাসপাতালে যায় না। যারা প্রাইভেট হাসপাতালে মারা যায় তারা হয়তো হসপিটাল রেজিস্ট্রিতে নাই, আবার সে যে ঢাকা মেডিকেল কলেজে গেল সেটাও হয় না, তার লাশটা চলে যায় কি, সে গ্রামের বাড়িতে যে নীরবে সে ওই লাশটাকে সে দাফন করে। তো এই লোকগুলোকে আপনি যে কাউন্ট করা, এটা রিয়ালি একটা, আজকে আমাদের রিপোর্টে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বলা হয়েছে যে অনেকে নাম পরিবর্তন করে চিকিৎসা করেছে, কারণ তখন যে পরিস্থিতি ছিল নিজের নাম দিয়ে হয়তো চিকিৎসাও করা যেত না, বা সেটা এক ধরনের ঝুঁকিপূর্ণ ছিল, সেই কাজে তালিকাটা করা আসলেই কিছুটা দুঃসাধ্য বিষয়। বাট এটা চেষ্টা হচ্ছে, আমি বলতে পারবো যে এর মানে সিনসিয়ারিটির কোনো অভাব নাই, এটা নিয়ে খুবই হচ্ছে, এবং আপনারা পুরো তালিকাটা পাবেন। জি, খুব ভালো একটা বিষয় নিশ্চয়ই হবে। ডক্টর তানজিমুদ্দিন খান স্যার চলে এসেছেন, তার কাছে আমার প্রশ্ন। স্যার, উপদেষ্টা পরিষদ আজকে কিছু বিষয় সিদ্ধান্ত নিয়েছে, এবং আজকের সিদ্ধান্ত হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী দল কোনো কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবে না, এবং গণভবনকে জুলাই অভ্যুত্থানের জাদুঘর করা হবে, জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সিদ্ধান্তগুলো আপনার কাছে কেমন মনে হয়েছে স্যার? এই সিদ্ধান্তগুলো অতি জরুরি ছিল। আচ্ছা। এবং এই সিদ্ধান্তগুলো আরো আগে আসলে আরো ভালো হতো, কিন্তু এই সিদ্ধান্তগুলো আমার কাছে মনে হচ্ছে অনেক ধীর গতিতেই নেওয়া হয়েছে। এবং আমরা যেই ধরনের সরকার এখন দেখছি, একেবারে ভিন্ন একটা বৈশিষ্ট্য এবং ভিন্ন প্রেক্ষাপটে, এবং এই বৈশিষ্ট্য এবং প্রেক্ষাপট বিবেচনা করলে যেই গতিটা থাকা উচিত ছিল, আমরা যেহেতু ভেতরের মানুষ না, বাইরে থেকে দেখছি, আমাদের আকাঙ্ক্ষাটা নিশ্চয় আকাশচুম্বী হবে, এটাই খুব স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যেই ধরনের টিমওয়ার্ক দেখতে পারা উচিত ছিল, যেই ধরনের গতি আসলে আমাদের দৃষ্টিতে পড়া উচিত ছিল, সেই গতির কোথাও বোধহয় ঘাটতি আছে, এবং যার ফলে যেই কাজগুলো আসলে আরও আগে শুরু করা যেত, সেই কাজগুলো দেখা যাচ্ছে আমরা অনেক পরে। তার মধ্যে একটা হচ্ছে বিশেষ করে বৈধ এবং অবৈধ যে অস্ত্র, বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার এবং অবৈধ অস্ত্র, সেটা কিন্তু খুবই জরুরি একটা কাজ ছিল, কিন্তু সেটা মাত্র আমরা শুরু করলাম। তো সেদিক থেকে আমরা যেহেতু এই পাশের মানুষ, দূর থেকে সব কিছু দেখছি, আমাদের কাছে কোথাও না কোথাও একটা ঘাটতি থাকছে
জি স্যার, আপনি আসার আগে শফিকুল আলমকে একটি প্রশ্ন করেছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে কিছু প্রশ্ন আছে। মনে হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত উন্নয়ন করা সম্ভব হতো, ঠিক প্রায়োরিটি লিস্টের একদম টপে এটা থাকা উচিত ছিল। প্রায়োরিটি লিস্ট বা প্রায়োরিটি ঠিক করতে গিয়ে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটি 1-2 দিনের মধ্যে 1 মাস পূর্ণ করতে যাচ্ছে, তারা কি আসলে যতটুকু প্রায়োরিটি দেওয়া দরকার ছিল ততটুকু দিয়েছে কিনা? একটা বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির কাজটা খুব সহজ ছিল না, যেহেতু পুলিশ এই কাজটা মূলত করেন। কিন্তু তারপরে যেটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে প্রায়োরিটিটা কি, কোথায় কোথায় ওনাদের প্রায়োরিটি, এটা খুব সুনির্দিষ্টভাবে আমাদের কাছে পৌঁছায়নি। এবং জনগণের সাথে যেই যোগাযোগটা তৈরি হওয়া উচিত ছিল, সেই যোগাযোগটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল আগামী 1 মাসে কিংবা 3 মাসে ওনারা কোন কোন বিষয়ে খুব বেশি গুরুত্ব দিবেন সেটার একটা ম্যাপিং করা। সেই জায়গাটা কিন্তু আসলে আমরা পাইনি। অনেক ক্ষেত্রে দেখা গেছে অ্যাডহকের ভিত্তিতে হয়েছে, অনেক ক্ষেত্রেই পপুলিজমের ভিত্তিতে হয়েছে, কিন্তু সুনির্দিষ্ট একটা নীতিমালাকে সামনে রেখে বিষয়গুলো যদি সামনে আসতো তাহলে আস্থাটা আরও দ্রুত তৈরি হতো। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এটা একেবারেই আমরা খুব সহজেই জানি যে পুলিশকে যেভাবে ব্যবহার করেছে এটা একেবারে নজিরবিহীন ব্যবহার, রাজনৈতিক বলবো না, অপরাজনৈতিক ব্যবহার। তো সেখান থেকে পুলিশকে একেবারে তার ভাবমূর্তি, জনগণের সাথে তার যে আস্থার সম্পর্ক, সেটা খুব সহজ না, এটা অবশ্যই লম্বা সময়ের ব্যাপার। কিন্তু এর মাঝে আমরা দেখেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যিনি দায়িত্বে ছিলেন শুরুতেই, তাকে হঠাৎ করে সরিয়ে দেওয়া হলো কোনো একটা প্রেক্ষাপটে। এটাও কিন্তু একটা অস্থিরতার প্রকাশ ছিল এবং মানুষের কাছে যে খুব ভালো বার্তা গেছে তা কিন্তু না। তো এই অস্থিরতাগুলো যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় যে মানুষের আস্থার সংকট হতে পারে এবং সেটারই কিছু প্রবণতা আছে। আমি নিশ্চিত যে এইগুলো বিষয়ে খুব সহজেই অ্যাড্রেস করার চেষ্টা হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যেই ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে গেছি এটাকে আসলে আমি ব্যক্তিগতভাবে এটাকে বিপ্লব হিসেবে দেখছি না। কারণ বিপ্লবের স্বাভাবিক যে বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য এখানে নেই, কিছু কিছু বৈশিষ্ট্য আছে কিন্তু পূর্ণাঙ্গ বৈশিষ্ট্যগুলো নেই। এটাকে আমি গণ অভ্যুত্থান হিসেবে দেখতে চাই। কিন্তু এখন যেই সময়টা এসছে, এখন আসলে বিপ্লবে এটা পরিণত হতে পারে। থমাস কুন বলে একজন আছেন, উনি যেভাবে এই রেভলিউশনকে দেখেন, এটা একদম প্যারাডাইম শিফট। তার মানে সামগ্রিকভাবে আমার ভাবনা চিন্তার যে একেবারে পরিবর্তন, যেটা আগে যে কোনো সময় চেয়ে ভিন্ন কিছু হবে, সেই ভিন্নতার প্রকাশ আমরা দেখছি না। আমরা যে উপায়ে শপথ নিলাম সেটা আসলে কোনো বিপ্লব পরবর্তী সরকারের ক্ষমতা গ্রহণের উপায় না। কিন্তু ওই প্রেক্ষাপটে এছাড়া আসলে বিকল্প কিছু ছিল না। ঠিক একইভাবে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে জনপ্রশাসনে যেভাবে নিয়োগগুলো দেওয়া হচ্ছে, কিসের ভিত্তিতে দেওয়া হচ্ছে, এটা কি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে দেওয়া হচ্ছে কিনা, শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে দেওয়া হচ্ছে মনে হচ্ছে আগের চর্চাগুলোই আবার ফেরত আসছে, একে দিলাম ওটা, ওকে দিলাম এটা। কিন্তু এটা কিভাবে হচ্ছে সেটা নিয়ে কিন্তু কোনো স্বচ্ছতা আমরা পাইনি যে হ্যাঁ একটা এই নীতিমালার ভিত্তিতে আমরা একে একে এই দায়িত্বগুলো দিচ্ছি। এবং যেই মানুষগুলো কখনোই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন না, যেই মানুষগুলো একদিন হঠাৎ করে একটা যখন বুঝেছে যে শেখ হাসিনার পতন হবে, ঠিক তার আগের দিন ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়লেন, কিংবা এখনও নতুন নতুন ব্যানার তৈরি হচ্ছে, দেখাচ্ছে তাদেরকে অনেক ক্ষেত্রেই অনেক সামনে নিয়ে আসা হচ্ছে। এবং কোনো কোনো ক্ষেত্রে এই অভিযোগও পাওয়া যাচ্ছে আঞ্চলিকতার কিছু বিষয়, আঞ্চলিক পরিচয়, এটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে। তো সেগুলো তো পুরনো যে প্র্যাকটিসগুলো ছিল আমাদের রাজনীতিতে, আমাদের প্রশাসন পরিচালনার ক্ষেত্রে, সেগুলার কিন্তু অনেক ক্ষেত্রেই প্রকাশিত হয়ে পড়ছে। এবং যেটা আমার কাছে মনে হয় যে এই বিষয়গুলো বোধহয় মাথায় নেওয়া খুব জরুরি। যেহেতু যদি আমরা এটাকে রেভলিউশন বলে থাকি তাহলে প্যারাডাইম শিফট খুব জরুরি। সেই জায়গাগুলো আমার কাছে মনে হচ্ছে সেই স্পিরিটটা কোথাও কোথাও মিসিং। তার মানে স্যার, আপনি দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন যে পিক অ্যান্ড চুজ পদ্ধতিতে কোনো নিয়োগ বা পদায়ন না করে কোনো একটা সুনির্দিষ্ট নীতিমালার আওতায় সেটা করা উচিত। এবং আরেকটা যেটা বললেন যে এখনও নতুন নতুন ব্যানার দাঁড়িয়ে যাচ্ছে, একদিন আগে হয়তো রাস্তায় নেমে পড়েছে, তারাও এই আন্দোলনের অংশ হিসেবে নিজেকে দাবি করছে। স্যার, আগে যে কালচারটা ছিল সহমত ভাইয়ের যে কালচারটা, সেটা আবার অন্যভাবে ফিরে এসছে ওইরকম বলছেন। স্যার, আপনার জন্য আপনার কাছ থেকে একটু বুঝতে চাই, আজকে প্রধান উপদেষ্টা তাঁর বার্তায় বলেছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলা হয়েছে, আমি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি, বিপ্লবের সুফল ঘরে তুলতে আমাদের সুশিক্ষিত ও দক্ষ প্রজন্মের দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে 2 লাইনের কথা, এটা স্যার যদি আমাদেরকে এবং শিক্ষার্থী যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে একটু বিশদ বিশ্লেষণ করে বলতেন। এই কথাটা তো একেবারেই সত্য। উনি যে কথাটা বলেছেন এটা তো অস্বীকার করা কিংবা অন্যভাবে বিশ্লেষণের কিছু নেই। কিন্তু এই কথাটাকে বাস্তবায়নের জন্য
শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব কারা আসছেন, কিভাবে আসছেন, সেটা বোঝা খুব জরুরি। এবং বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেখেছি মব জাস্টিসের একটা প্রবণতা তৈরি হয়েছে, বিদ্বেষ ছড়ানোর একটা প্রবণতা তৈরি হয়েছে। এবং এই আন্দোলনের, এই গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছে। সবাই তার পেশাগত পরিচয়, তার ধর্ম পরিচয়, তার ভাষাগত পরিচয়, তার বর্ণগত পরিচয়ের বিপরীতে মানুষ কিন্তু একতাবদ্ধ হয়েছে স্বৈরাচারী সরকার হটানোর জন্য। এখন এই ঐক্যটাকে ধরে রাখার জন্য যেই ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে, তাতে শিক্ষা প্রতিষ্ঠানের মব জাস্টিসের এরকম প্রবণতা তো আমাদের দেখতে পারা উচিত ছিল না। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেহেতু ভয়ঙ্করভাবে রাজনীতিকরণ হয়েছে এবং দলীয় পরিচয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যারা ছিলেন তারাও রাজনৈতিক দলের মতোই, মানে স্বৈরাচারী রাজনৈতিক দলের মতোই কিন্তু একই ধরনের অনাচারে লিপ্ত হয়েছেন, যার ফলে ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু সেই ক্ষোভটা এই ধরনের মব জাস্টিস যেন তৈরি না করে, সেই জন্য যেরকম মানে দ্রুত পদক্ষেপ দরকার ছিল, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি কিছু শূন্যতা ছিল এবং সেই শূন্যতা কিন্তু অনেক ধরনের ঝুঁকিও তৈরি করেছিল। এখন অনেকটাই আগে চাইতে ভালো অবস্থায় পৌঁছেছে, কিন্তু তারপর আমার মনে হচ্ছে যে ওই যে যেই কথাটা বললাম, যে সুনির্দিষ্ট নীতিমালা এবং স্বচ্ছতা, যে আমি একে এই দায়িত্ব দিচ্ছি আসলে কেন দিচ্ছি, এটার বোঝাপড়াটা বোধহয় খুব জরুরি। কিন্তু কে কিভাবে কি দিচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে অনেক রকমের তালিকা ঘুরছে, এই তালিকাগুলো আসলে ঘুরবে কেন? আমরা তো ভিন্ন বাংলাদেশের কথা বলছি, ভিন্ন বাংলাদেশ তো আগের বাংলাদেশের মতো না, আগেও আমরা দেখলাম। তো তাহলে এই প্রবণতাগুলো বন্ধ করার জন্য যেই ধরনের প্রতিষ্ঠানগত পদক্ষেপ দরকার ছিল, সেগুলো বোধহয় মিসিং। সেগুলো মিসিং দেখছেন স্যার। আরও কথা হবে শফিকুল আলম, আরও কথা হবে রাজনীতিতে, যদিও বিরতি বলে কিছু নেই, একটু পরেই ফিরছি। আবারও স্বাগত, দেখছেন রাজনীতি। আমাদের সঙ্গে আছেন শফিকুল আলম এবং ডক্টর তানজিম উদ্দিন খান। শফিকুল আলম, এই সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের থানায় ফেরা, প্রশাসনে ব্যাপক রদবদল, বিচার বিভাগে বড় পরিবর্তন, গুমের ঘটনা তদন্তে কমিশন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, আর্থিক খাত সংস্কারে উদ্যোগ, শিক্ষা খাতে যত পরিবর্তন, জনপ্রতিনিধিদের জায়গায় প্রশাসক নিয়োগ সহ বিভিন্ন ইতিবাচক পদক্ষেপ নিয়েছে বা নিতে যাচ্ছে, সেই আভাস আমরা পেয়েছি। বিভিন্ন দাবিতে বিক্ষোভ ঘেরাওয়ের মতো পরিস্থিতি সামাল দিয়ে যাচ্ছে সরকার। এর মধ্যেও মব সৃষ্টি করে নেতিবাচক ঘটনাও ঘটেছে। গতকাল খুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে জনতা এক যুবকের উপর হামলা করেছে। মব জাস্টিস বন্ধে কিছু ভাবছে সরকার, কন্ট্রোল করতে পারছে? আপনি কালকে এই ঘটনার পরে কয়েকজন, আমার মনে হয় একজন তো অ্যারেস্ট হয়েছেন, ওনারা আরও অ্যারেস্ট করার ইয়েতে আছেন। যারা যারা এটাই জড়িত সবাইকে অ্যারেস্ট করা হবে। হ্যাঁ, আর মব তো যেটা হয়েছে যে রেভলিউশনের পরে এক ধরনের এক্সপেকটেশন তৈরি হয়েছে, অনেক ধরনের। আপনার যে পেন্ট আপ অ্যাঙ্গার ছিল অনেকের, হ্যাঁ, যে আমি 15 বছর ধরে কথা বলতে পারিনি, এইটাকে অনেকে আমরা দেখছি যে মব এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছে। তো এটাকে কমব্যাট করার জন্য নির্দেশনা আছে, মবকে কিভাবে ট্যাকেল করতে হয়। এবং এই যে এই ঘটনাটা আপনি দেখবেন যে কালকে কিন্তু আর্মি যে ছেলেটাকে তার প্রোটেকশনে নিয়ে তাকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা মানে বলবো যে কোথাও সিনসিয়ারিটির কোনো ঘাটতি নাই, এগুলো কোনো বিষয়েই চেষ্টাটা সর্বোচ্চ করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া ট্রায়াল, মব ট্রায়াল, এই দুটোকে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে হ্যান্ডেল করতে পারছে? আমি তো বলবো যে যেমন ধরেন কিছু কিছু সোশ্যাল মিডিয়ার তো বাজে গুণ আছে, দে ফর্মে মব, তারা অনেক, আমার নামেই তো কত ধরনের আমি শুনি, আমাকে আজকে এটা বলে, ডক্টর তানজিম উদ্দিন খান আছেন, তিনি এগুলো বলে, কিন্তু আমি নিজেও শিকার, জি, প্রচুর লোক বুলিং এর শিকার আমরা তো দেখছি। সেটা নিয়ে আসলে এফেক্টিভলি যে লগুলো হওয়ার কথা ছিল সেটা তো হয় নাই। ল করা হয়েছে মূলত হচ্ছে ডিসেন্টকে যাতে মাজল করা যায়, তাকে বন্ধ করে রাখা হয়। লত যেটা যে মব জাস্টিস হয় বা সোশ্যাল মিডিয়াকে একজনকে টার্গেট করা হয়, এটার জন্য যে আপনি তাকে প্রোটেকশন দিবেন, এটা কি করে? লয়ের মাধ্যমে তো করে। তো লর মাধ্যমে আসলে কতজনকে এই ধরনের প্রোটেকশন, কিন্তু দেখা যাচ্ছে যে এই লগুলো তৈরি হয়েছে খাদিজাদেরকে অ্যারেস্ট করার জন্য, জামাল মিরদের অ্যারেস্ট করার জন্য এবং অনেককে গুম করার জন্য। তো এই জিনিস, এই জায়গার থেকে এই পুরো জিনিসগুলোর অ্যাড্রেস করতে হয় আপনার জুডিশিয়ারিকে আপনি রিফর্ম করার মাধ্যমে। এবং আপনি দেখবেন যে না, আমার সোশ্যাল মিডিয়া একটা আমাদের পার্ট অফ লাইফ, খুবই বড় একটা পার্ট অফ লাইফ। এখানের জন্য একটা মাইনরিটি, এখানের জন্য একটা যে কোনো ধরনের মাইনরিটি যেন প্রোটেকশন পায়,
যে ভালনারেবল গোষ্ঠী, সেটার জন্য এটা তো একটা মানে একটা কি বলবো যে সাইবার লর একটা অংশ হওয়া উচিত ছিল। তো সাইবার ল তো সেভাবে ইউজ হয় নাই। সাইবার লকে আপনি ইউজ করছেন কিসে? জার্নালিস্টকে আপনি টার্গেট করেছেন, ডিসেন্টিং ভয়েসকে আপনি টার্গেট করেছেন। জি, ডক্টর তানজিমউদ্দিন খান, নিশ্চয়ই আপনিও এই বিষয়ে কথা বলবেন, সোশ্যাল মিডিয়া ট্রায়াল এবং মব ট্রায়াল নিয়ে। সাথে একটা ঘটনা বলি, আজকে সকালের ঘটনা, ফরিদপুরের সালথা উপজেলার জজুন্দি ইউনিয়নে অবস্থিত নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুর রহমানকে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে। পরে জোর করে তাঁর কাছ থেকে পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়। এলাকার দুই প্রভাবশালী ব্যক্তির ইন্ধনে কলেজের কিছু শিক্ষার্থী ও বহিরাগত এ কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। জোর করে যে পদত্যাগপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে সেটা ভিডিও সামাজিক যোগাযোগ এর মধ্যেই ছড়িয়ে পড়েছে। স্যার, এই ঘটনাগুলো নিশ্চয়ই আপনাকে নানানভাবে পীড়া দেয়। গত কিছুদিন এই ধরনের ঘটনা আমরা দেখেছি, নির্দিষ্ট বিরতিতেই একটার পর একটা এসেছে। সাথে এই মব ট্রায়াল নিয়ে যদি কিছু বলতেন। প্রথম বিষয় হচ্ছে যে হাতুড়ি এবং হেলমেটের যে সংস্কৃতি, এটা আমরা গত স্বৈরাচারী আমলে দেখেছি, এবং সেই সংস্কৃতিরই আবার আমরা একটা ধারাবাহিক ব্যবহার দেখছি এবং বিকাশ দেখছি। এটার কারণটা হচ্ছে যারা এগুলা করছে, কেউ কেউ ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য এই সময়টাকে বেছে নিয়েছে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেরকম অবস্থায় নেই যেরকমটা আমাদের আকাঙ্ক্ষা। একটা শূন্যতা আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষার দিক থেকে। সেই শূন্যতার সুযোগ নিয়ে এই কাজগুলো করছে। আজকে পত্রিকায় এগুলো নিয়ে একটা বিজ্ঞাপন এসছে সরকার পক্ষ থেকে, বিভিন্ন পত্রিকায়, এগুলো যেন বন্ধ করা হয়। কিন্তু এই বিজ্ঞাপনটা আসলে আরও তো 1 মাস আগেই আসা উচিত ছিল, কিন্তু এটা মাত্র এসেছে। তো বিষয়টা হচ্ছে যে এই যে শিক্ষা প্রতিষ্ঠান, এটা সত্যি, বিশেষ করে যে কথাটা আমি শুরুতেই বলছিলাম, শিক্ষা প্রতিষ্ঠানে এমন নেতৃবৃন্দ ছিলেন যারা আসলে শিক্ষা প্রতিষ্ঠানের লিডারের চাইতে ওনারা আসলে রাজনৈতিক দলের লিডার, অপরাজনৈতিক দলের লিডার, রাজনীতি বললে আমি ভুল বলছি, অপরাজনৈতিক দলের লিডারের মতোই আচরণ করতেন। যার ফলে একটা জনমনে একটা ক্ষোভ থাকে, সেটার প্রকাশ ঘটবে, এবং ওটা তো যারা সরকারে থাকবেন তাদের তো আগে থেকে আঁচ করতে হবে, এবং সেটার জন্য আগে থেকে কিছু ব্যবস্থা রাখতে হবে। এখন বিশেষ করে এই ধরনের ক্ষোভ নিরসনের জন্য এক ধরনের অভিযোগ কোথাও দেয়া যায় যে আমার কারো বিরুদ্ধে অভিযোগ আছে, সেটা আমি অভিযোগটা লিখিত আকারে দিলাম, সেটা তদন্তের ব্যবস্থা করে শাস্তির আওতায় আনা। কিন্তু কার কাছে যাবে ক্ষোভ মেটানোর জন্য, সেটা কিন্তু কোনো স্পষ্ট কোনো ধারণা কারো কাছে নেই। এবং ওই কারণেই কিন্তু যারা সুযোগ সন্ধানী, তারা কিন্তু এই সুযোগটা নিয়ে আবারও একটা ভয়ের সংস্কৃতি কিন্তু তৈরি করছে, এবং বিদ্বেষ বিভেদ, যেই কথাটা বললাম, যে জাতীয় ঐক্য যেটা আমরা দেখেছি আন্দোলনের মধ্য দিয়ে, সবাই তার রাজনৈতিক পরিচয়, সবাই তার মতাদর্শিক পরিচয় ভুলে গিয়ে সবাই এক কাতারে এসেছিলেন। কিন্তু এখন বাংলাদেশের 1971 সালের পরে যেটা আমরা দেখেছি, 1990-এর পরে যেটা দেখেছি, 2007-08-এর পরে যেটা দেখেছি, সেই একই বিষয়ে দেখা যাচ্ছে পুনরাবৃত্তি হচ্ছে। আমি নিশ্চিত এখন যারা আছেন তারা ভিন্ন, তারা এই বিষয়টা আরও সচেষ্ট থাকবেন, এবং এগুলো যেন নির্মূল করা যায়, দমন করা যায়, সেই জন্যে এক ধরনের প্রাতিষ্ঠানিক কোনো একটা পদক্ষেপ নেবেন, প্রাতিষ্ঠানিক কোনো একটা কাঠামো তৈরি করবেন, যার মধ্য দিয়ে ক্ষোভ থাকলেও সেটা যেন একটা নিয়মতান্ত্রিকভাবে, এবং এটা যেন ওই মব জাস্টিসের দিকে নিয়ে না যায়, সেই ব্যবস্থাটা করবেন। এবং আমার কাছে মনে হয় এটা ওনারা দ্রুতই করতে সমর্থ হবেন। জি স্যার, মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে 13 বছরের কিশোরী স্বর্ণা দাস নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। হত্যাকাণ্ডে উদ্বেগ ও নিন্দা জানিয়ে বাংলাদেশ এ ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি রোধ এবং সব সীমান্ত হত্যার তদন্ত পরিচালনা ও দায়ী ব্যক্তিদের বিচার করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। আজকে সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি বলছে যে ঢাকায় ভারতীয় হাই কমিশনে পাঠানো এক প্রতিবাদপত্রে এসব কথা বলা হয়েছে। এই প্রতিবাদের আফটার ইফেক্ট কি হতে পারে? একটা বিষয় হচ্ছে বাংলাদেশ ভারত সম্পর্ক, এটা তো এখন একটা টানাপোড়েনের মধ্যে আছে, এবং টানাপোড়েনের কারণটাই হচ্ছে আসলে এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্কের চাইতে ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্কে পরিণত হয়েছে, এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এটা খুবই বিপজ্জনক। যখন এক ব্যক্তি আরেক ব্যক্তির স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে রাষ্ট্রকে সামনে নিয়ে আসে, কিংবা রাষ্ট্রের একটা মানে প্রতিচ্ছবি রেখে আসলে ব্যক্তি স্বার্থটাকে নিশ্চিত করে, তখন সামগ্রিকভাবে এই দুই রাষ্ট্রের সম্পর্কই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, এবং জনমানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সবচাইতে স্পর্শকাতর বিষয় হচ্ছে এই সীমান্ত হত্যা। যে সীমান্ত হত্যাকে ভারতের শাসক গোষ্ঠী যে ভাষায় জাস্টিফাই করছিল, আমাদের এই 16 বছরে যারা ক্ষমতাসীন ছিলেন তারা একই ভাষায়
যে গরু ব্যবসায়ী স্মাগলিং, ফেলানি কিন্তু স্মাগলার ছিল না, কিন্তু একই ভাষায় সেগুলো কিন্তু জাস্টিফাই করছে। কে আসলে বাংলাদেশের স্বার্থ রক্ষা করছে, কে ভারতের স্বার্থ রক্ষা করছে, এটা মিলেমিশে যেত। তো এখন ভিন্ন প্রেক্ষাপটে আমরা আজকে যে প্রতিবাদটা দেখলাম, এটা আমি সাধুবাদ দিতে চাই যারা এখন সরকারে আছেন, যে তারা এটা জোরালো প্রতিবাদ করেছেন। কিন্তু শুধু জোরালো প্রতিবাদ করলে হবে না, এই হত্যাকাণ্ড যেন পরবর্তীতে একটাও না ঘটে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি 1947 থেকে 1971 সালে যদি সীমান্ত হত্যার হিসেব নেন, আমি খুব রেয়ারলি আপনি কোনো একটা ইনসিডেন্ট পাবেন। একটা ইনসিডেন্ট আমার যতদূর মনে পড়ে, এটা ফেনী নদীতে ঘটেছিল। তার বাইরে কিন্তু আমরা এইভাবে সীমান্ত হত্যা একেবারে অলমোস্ট প্রতিদিনই কিন্তু কোনো না কোনো সীমান্তে আমরা হত্যাকাণ্ড দেখি বিএসএফ কর্তৃক। এইটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যাতে এই সীমান্ত হত্যাটা দ্বিতীয়বার আর না ঘটে। এবং সীমান্ত হত্যা করলেও ভারত সরকার যেন তাদের বিচারের আওতায় আনে, সেটার জন্য বাংলাদেশের পক্ষ থেকে যেই ধরনের কূটনৈতিক তৎপরতা থাকা উচিত, একেবারে নিজের আত্মমর্যাদাটা নিয়ে সেই কূটনৈতিক তৎপরতাটা আমি নিশ্চয়ই বিশ্বাস করতে চাই বাংলাদেশ সরকার সেদিক থেকে আরও বেশি তৎপর হবে। জি, আজ থেকে ঠিক 1 মাস আগে গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারপর একটা প্রতিবিপ্লবের আশঙ্কা দেখা যাচ্ছিল, বলছিল ছাত্র জনতা যে প্রতিবিপ্লব হতে পারে। সেই প্রতিবিপ্লবের আশঙ্কা কি এখনো আছে কিনা স্যার? এই আশঙ্কা তো থাকবেই, এবং এই আশঙ্কা থাকবে যতক্ষণ পর্যন্ত আসলে এই সরকারের উপর সর্বাঙ্গীনভাবে মানুষের আস্থাটা তৈরি না হয়, যতক্ষণ পর্যন্ত এই সরকার তাদের শাসন ব্যবস্থার রূপরেখাটা কী হচ্ছে সেটা নিশ্চিত না করেন। এবং খুব স্বাভাবিকভাবেই 16 বছর প্রত্যেকটা প্রতিষ্ঠান, একদম যে আলোচনাটা এসছে জুডিশিয়ারি, পুলিশ থেকে শুরু করে কোন প্রতিষ্ঠান আসলে ধ্বংস হয়নি, এবং একটা প্রতিষ্ঠানই কার্যকর ছিল, আমি সবসময় এটা বলি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এবং যদি একটা রোড অ্যাক্সিডেন্ট হতো, আমরা বিচার চাইতাম কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। পারিবারিক দ্বন্দ্বে কেউ খুন হয়েছেন, আমরা বিচার চাই কার কাছে? প্রধানমন্ত্রীর কাছে। তো তার ফলে আমরা যে অবস্থায় আমরা আসলে ছিলাম, সেই অবস্থা থেকে আসলে আমাদের উত্তরণটা খুবই জরুরি, এবং এটা খুব সহজ কাজ না। আজ শহীদি মার্চ কর্মসূচি থেকে 5টি দাবির কথা উঠে এসেছে। প্রথমটি হচ্ছে গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। 2, শহীদ পরিবারদের আর্থিক ও আইনি সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে। 3, প্রশাসনে দুর্নীতিবাজ ও ফ্যাসিস্টদের দোসরদের চিহ্নিত করে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। 4, গণভবনকে জুলাই স্মৃতি জাদুঘর ঘোষণা করতে হবে, যা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে। 5, রাষ্ট্র পুনর্গঠনের রোডম্যাপ দ্রুত ঘোষণা করতে হবে। এই সবগুলো ঠিক কোন সময়ের মধ্যে পূরণ করা সম্ভব? কিছু কিছু তো কাজে হয়ে গেছে। জি, প্রফেসর ইউনূস এটা নিয়ে তো সবার সাথে কথা বলছেন, কথা তো থেমে নাই, সবার কথা শুনছেন, পলিটিশিয়ানদের সাথে বসছেন, এডিটরদের সাথে বসছেন, বিজনেসম্যানদের সাথে বসছেন, সিভিল সোসাইটির সাথে বসছেন, সবার সাথেই তো কথা হচ্ছে। এবং একই সাথে যে এমন না যে উনি কথাই বলছেন কাজও হচ্ছে না, তাও তো না, কাজগুলোও তো হচ্ছে। আপনারা দেখবেন যে ইউএন লেড ইনভেস্টিগেশনের জন্য উনি লিখেছেন, ওরা এসে কাজও শুরু করেছে। এটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে আমাদের যে ভঙ্গুর জুডিশিয়ারি, তাকে দিয়ে যদি আপনি যারা এই হত্যাকাণ্ড যে গণহত্যাটা করলো তাকে দিয়ে যে ওই কোর্ট দিয়ে যদি আপনি তাকে অভিযুক্ত অ্যাকাউন্টেবিলিটি আনতে যান বা জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি, তাহলে দেখা যায় যে অনেকে এই নিয়ে প্রশ্ন তুলবে। সেই জায়গায় আমরা চাচ্ছি যে একটা ইম্পার্শিয়াল ইন্ডিপেন্ডেন্ট একটা প্রুভ হোক, তারাই ইস্টাবলিশ করুক কী হয়েছিল, কে অর্ডারটা দিয়েছে, কিভাবে এদেরকে হত্যা করেছে। এই পুরো জিনিসটা ইউএন লেড এবং এখানে কোনো ইন্টারফারেন্স নেই, তারা তাদের মতো করে জানাক। এটা হয় কি ইন্টারন্যাশনাল একটা অ্যাকসেপ্টেবিলিটি, মানুষও চোখে পুরোপুরি দেখবে যে আসলে কি হয়েছিল। এবং আমরা খুব বলবো যে তারা এসছেন, তারা এসে কাজ করছেন, এবং সোফার তো আমার মনে হয় যে আমরা আশাবাদী এটা নিয়ে খুবই ভালো কাজ হবে। জি, তানজিম স্যারের একটি কথা থেকে একটা প্রশ্ন করতে চাই। স্যার মনে করছেন আজকে একটা বিজ্ঞাপন এসেছে সরকারের তরফ থেকে এই মব জাস্টিস এবং শিক্ষকদের যেভাবে হ্যারাস করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, আমি বলতে চাই সেটা আরো আগে আসতে পারতো বলে স্যার মনে করছেন। আরো আগে আসেনি কেন? আমি তো বললাম কাজ তো থেমে নেই। আপনি যেই ধরনের কাজ হচ্ছে, আপনার যেই পুরনো একটা ব্যুরোক্রেসিকে নিয়ে আপনি যেই ধরনের কাজ এগোচ্ছেন, আমি তো মনে করি সবাই তার যেটুক এফোর্ট তার অনেক অনেক বেশি দিচ্ছেন। আমি
আমি যে প্রফেসর ইউনূসের সাথে কাজ করি, তার তো আপনাকে একটা ফিরিস্তি দিলাম যে আমাদের কাজটা সারাটা দিনই কাজ হচ্ছে, কাজ কিন্তু থেমে নেই, প্রত্যেকটা জিনিসই অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে। অনেক সময় আমরা হয়তো বা আপনার পাবলিক এক্সপেকটেশন অথবা খুবই হাই যে কালকে এটা অ্যাড্রেস করা হোক, সেটা হয়তো হচ্ছে না, বাট কাজ কিন্তু থেমে নেই, সবাই করছেন, খুবই সিনসিয়ারলি কাজগুলো হচ্ছে। জি, আপনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। আপনার মতো গুরুত্বপূর্ণ মানুষ যখন স্ট্যাটাস দেয় সেটা সংবাদ মাধ্যমে সংবাদ হয়। আপনি জাতীয় সঙ্গীত নিয়ে আপনার আবেগের কথা বলেছেন, সেই স্ট্যাটাসটার পিছনে কি কাজ করেছিল? এটা কাজ করেছে, আমি খুব গ্রামে ঘুরি। আপনি জানেন কিনা, আমি গত 7-8 বছর ধরে আমি 2টা ডায়েরি লিখি, একটা হলো ভিলেজ ডায়েরি আর একটা হচ্ছে ঢাকা ডায়েরি। আমার প্রতি বছর ধরেন 6-7 লক্ষ ওয়ার্ড লেখা হয় এই ইয়েতে। তো আমি ওইটা আমার যে জাতীয় সঙ্গীতের আমি যে বিভিন্ন প্রেক্ষাপটে আমি যেটাকে যে শুনেছি, হ্যাঁ, আগে যেমন ধরেন আমি স্কুল অ্যাসেম্বলিতে আমি শুনছি, তখন তো একটা প্রাইড কাজ করতো, বা আর একটু বড় হওয়ার পর একটা ডিস্টেন্স হয়েছে, বা আমরা জাতীয় সঙ্গীত শুনছি ক্রিকেট ম্যাচে আমাদের খেলোয়াড়রা গাচ্ছে, তখন একটু এক ধরনের ইয়ে। তো এই জাতীয় সঙ্গীতটি একটা খুবই মাটির একটা গান, এটা যে খুব আমাদের একটা ফোক ইন্সপায়ার্ড একটা বাউল সঙ্গীত, এইটাকে আমার উপলব্ধি হয়েছে গত এই গ্রামগুলোতে ঘুরে। আমি গড়াই নদীর পাশে গঙ্গারাম খালির ঘাট আছে, ওইখানে অনেকগুলো ঘাট, আমি পুরো গড়াই নদী নিয়ে আমার একটা বই লেখার ইচ্ছা আছে। তো আমি প্রতিটা ঘাটে ঘাটে যাই, প্রত্যেকটা আমার ওই গঙ্গারাম খালি ঘাটের পাশে একদিন দেখছি যে প্রচুর বৃষ্টি হচ্ছে, ভয়ানক রকমের বৃষ্টি, পাশে একটা কি যেন চায়ের দোকান, আমরা 3-4 জন 2-3 জন আছে, একটু দূরে অনেকগুলো ফার্মার, তারা জুট ওই ধুচ্ছে, জুট তো জানেন, পাট ধুচ্ছে ওইখানে। এই সময় আমি এই গানটা শুনছি, আমার বিশ্বাস করেন এত মনে হয় যে আমি মানে এটা একটা স্পিরিচুয়াল একটা বিষয়, আমার আবেগের জায়গা থেকে লিখেছি। জি, আপনার যে অনুভূতি জাতীয় সঙ্গীত নিয়ে, সেটা স্যার আপনার অনুভূতিটাও যদি একটু ছোট করে বলতেন, জাতীয় সঙ্গীত নিয়ে আপনার অনুভূতি। আসলে আমরা তো জাতীয় সঙ্গীতের মধ্য দিয়েই বড় হয়েছি, এখন জাতীয় সঙ্গীত নিয়ে কারো ভিন্ন মত থাকতে পারে, সেটাও আপত্তির বিষয় না, এটা তার নিজস্ব একটা ভাবনার পরিচয়। এখন সবার ভাবনা ওনার মতো হবে বিষয়টা তা না, ভিন্নতা থাকবে, কিন্তু কথা হচ্ছে এই ভিন্নতাটা আমরা সবাই ধারণ করছি কিনা, কিংবা যিনি বলছেন উনি ওকে বোঝেন যে এই যে শফিক ভাই যেটা বললেন জাতীয় সঙ্গীত নিয়ে ওনার যে আবেগটা, কিংবা আমাদের অন্যদের যে আবেগটা, এখন উনি যখন বলছেন এটাকে আসলে সামগ্রিক দৃষ্টিভঙ্গি থেকে বলছেন নাকি তার একটা ব্যক্তিগত জায়গা থেকে বলছেন, ব্যক্তিগত জায়গা থেকে উনি বলতে পারেন, এটা নিজস্ব বিষয়, কিন্তু এটা নিয়ে আমাদের অতি জাতীয়তাবাদী হওয়ার কিছু নাই, আবার এটাকে অস্বীকার করার কিছু নাই। এখন যিনি বলছেন ওনার নিশ্চয়ই একটা যুক্তি থাকতে পারে, সেই যুক্তিটা সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে, আবার কারো কাছে গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু কারো কাছে গ্রহণযোগ্য হলো, কারো কাছে গ্রহণযোগ্য হলো না, এইটাকে ঘিরে যে বিদ্বেষের রাজনীতি, যে বিভক্তির রাজনীতি, সেখান থেকে আমাদের বের হওয়ার পথটা বের করা উচিত। এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে সবচেয়ে বড় সমস্যাই কিন্তু এই বিদ্বেষ, এবং বিদ্বেষটা কীভাবে তৈরি হয়, বিভিন্ন রকম ট্যাগিং দিয়ে, যেমন ব্র্যান্ডিং করে, যেমন যখন গত আমল স্বৈরাচারী আমলে কেউ আওয়ামী লীগের সমালোচনা করলে সে স্বাধীনতা বিরোধী অথবা সে রাজাকার, ঠিক একইভাবে এখন মনে হচ্ছে কেউ যদি এখন যারা নিজেদেরকে বিপ্লবী হিসেবে চিহ্নিত করছে কিংবা মনে করছে যে তাদের কারণে আন্দোলনটা সফল হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু তাদের মধ্যেও এই ধরনের কিছু আমার প্রবণতা মনে হচ্ছে খুব স্পষ্ট হয়ে উঠছে, যার মধ্য দিয়ে এই পাল্টা বিদ্বেষের প্রবণতা, যে ওটা না তাহলে ও বোধহয় এটা, মানে এইটা তো সেই আগের রাজনীতিরই একটা ফাঁদ। তো সেই ফাঁদ থেকে আমরা বের হব নাকি আবার এই জাতীয় সঙ্গীতকে ঘিরে আবার নিজেরা বিভক্তি, আবার বিদ্বেষ একে অপরের প্রতি, সব চিন্তার মানে ধারণ করা, সব মানুষের প্রতি সহিষ্ণু হওয়া, এই রাজনৈতিক সংস্কৃতিটা যদি আমরা চাই তাহলে, এবং কখনো কখনো আমরা দেখছি যারা সমন্বয়ক আছেন তাদেরও কিছু ফেসবুক স্ট্যাটাস দেখছি, এবং সরকারে আছেন ওনারা, যে ধরনের ফেসবুক স্ট্যাটাস আমরা দেখছি, আমি খুব মানে আশঙ্কাগ্রস্ত হয়ে পড়ছি যে ওনারা আসলে বাংলাদেশকে কি বুঝতে পারছেন, বাংলাদেশকে কি ধারণ করতে পারছেন, এই গণ অভ্যুত্থানটাকে ওনারা ধারণ করতে পারছেন, নাকি এখন সরকারে এসে
হয় না ক্ষমতার চেয়ার খুব ওজন হয়, সেই ওজনে নিজেও ডুবে যাচ্ছেন। তো এই জায়গাগুলো যদি আমরা সিনসিয়ার না হই, কারণ আমরা কিন্তু খুবই স্পর্শকাতর অবস্থায় আছি, বিশেষ করে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একটা নিজস্ব অবস্থান আছে, বিশেষ করে যেহেতু বলছি যে বাংলাদেশ ভারত সম্পর্কে ব্যক্তি খুব কেন্দ্রভূত তার হয়ে মানে গেছে। স্যার ট্যাগিং বন্ধ হওয়া খুব জরুরি, ঘৃণা বিদ্বেষ নিজেদের মধ্যে এই বিভেদ, বিশেষ করে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি, মনেরও সংস্কারের দরকার। খুব জরুরি। শফিকুল আলম, একদম সময় নেই, প্রডিউসার বলছেন শেষ করেন, আপনার জন্য আমি 10 সেকেন্ডে প্লিজ এক শব্দে এটা বা নিয়ে আমার লাইনে মনে শেষ হয় কথা। প্রফেসর ইউনূস অলরেডি বলেছেন যে আমরা একটা ফ্যামিলি, এই বড় ফ্যামিলির মধ্যে আপনার সাথে আমার ডিফারেন্স থাকবে, অনেক অপিনিয়নে অনেক ডিফারেন্স থাকবে, আপনার সাথে আমার মত ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক, একই বাসায় তো ইয়ে হয়। কিন্তু যেটা হচ্ছে আমি আপনার এনিমি না, আমরা যাতে এই বড় ফ্যামিলিরই একটা পার্ট সবাই, জি। এটা কিন্তু উনি বারবার, আমি বলবো যে প্রচুর মিটিং হচ্ছে, প্রায়ই এই কথাটা বলছেন। জি, খুব স্পষ্ট, পুরো বাংলাদেশ আমরা এক পরিবার, এখানে ঘৃণা বিদ্বেষ যতই বাড়বে, বিভেদ যতই বাড়বে, আমরা বাংলাদেশ, যেই বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশ ততই কিন্তু দূরে চলে যাবে, পিছিয়ে পড়বে। বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকতে হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথে থাকুন।